এই যে আর্মি কমান্ডোকে দেখছেন, মিশনে গিয়ে সে কিছু বদমাশ লোকদেরকে মেরে ফেলে, কিন্তু এর ফলে তার নিজের স্ত্রীকেই তার সামনেই মেরে ফেলা হয় আর তাকেও গুলি করা হয়। কিন্তু কেউ ভাবতেও পারেনি সে এমন ভাবে ফিরে আসবে যাতে তাকে থামানো অসম্ভব হয়ে পড়বে। মৃত্যু যাকে ছুঁয়ে হার মেনেছে, বিশ্বাসঘাতকতা যাকে বানিয়েছে এক ভয়ঙ্কর কিলিং মেশিন। কল্পনা করুন তো, যদি আপনার নিজের স্মৃতিও আপনাকে ধোঁকা দেয়, যদি আপনার বেঁচে থাকার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে প্রতিশোধ, অথচ আপনি জানেনই না আপনার আসল শত্রুকে। এমনই এক মাথা ঘুরিয়ে দেওয়া সাইফাই অ্যাকশন আর প্রতিশোধের আগুনে জ্বলে ওঠার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম ব্লাডশট, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। গল্পটা শুরু হয় ক্রিস নামের এক আর্মি অফিসারকে দিয়ে। সে কেনিয়াতে একটা অত্যন্ত গোপন মিশনে গিয়েছিল। তার কাজটা কি ছিল জানেন? তালেবান জঙ্গিদের হাত থেকে 4 জন বন্দীকে উদ্ধার করা। কিন্তু সেখানে পৌঁছে ক্রিস যা দেখলো তা সত্যি হৃদয় বিদারক, কারণ জঙ্গিরা 4 জনের মধ্যে 3 জনকে আগেই মেরে ফেলেছিল, বেঁচে আছে মাত্র একজন। এদিকে ক্রিসের হেডকোয়ার্টার থেকে অর্ডার আসে, মিশন বাতিল করো ক্রিস, ওই একজনের জন্য এত ঝুঁকি নেওয়া লাগবে না, ফিরে এসো। কিন্তু আমাদের ক্রিস কি আর দমে যাওয়ার পাত্র? সে অর্ডার অমান্য করে একাই রওনা দেয় বন্দীকে বাঁচানোর জন্য, আর একা হাতেই সে এক এক করে সব জঙ্গিদেরকে খতম করতে শুরু করে। কিন্তু শেষে গিয়ে দেখে মূল জঙ্গিটা বন্দীর মাথায় একটা বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্গিটা তখন চিৎকার করে বলল, তাড়াতাড়ি আমার জন্য একটা হেলিকপ্টারের ব্যবস্থা করো, নয়তো এর মাথার খুলি উড়িয়ে দেবো। একটু ভেবে দেখুন তো, ক্রিসের সামান্য একটা ভুল আর ওই নিরীহ লোকটার প্রাণ এখানেই চলে যাবে। ক্রিস তখন তার মাথা একেবারেই ঠান্ডা রাখে, নিজের বন্দুকটা মাটিতে রেখে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য একটা হেলিকপ্টার ডাকছি, শুধু একটা ফোন লাগবে। আর এটা শুনেই যখন সেই জঙ্গিটা তার আঙ্গুল দিয়ে একটা ফোনের দিকে ইশারা করে, ক্রিস সাথে সাথেই তাকে গুলি করে দেয়, আর সেই একমাত্র বন্দির জীবন তো বেঁচে যায়। কিন্তু এই মিশনে ক্রিস নিজেও মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়, কারণ মারা যাওয়ার সময় সেই জঙ্গিটা ক্রিসকেও গুলি করেছিল। মিশন শেষ করে ক্রিস আমেরিকায় ফিরে আসে নিজের স্ত্রী জেসিকার সাথে কিছুটা ভালো সময় কাটানোর জন্য, আর তাই ক্রিস ছুটি নিয়ে দুজনে মিলে ইতালিতে ছুটি কাটাতে যায়। কিন্তু সুখের দিনগুলো কি এত সহজে সয়? পরদিন সকালে ঘুম থেকে উঠে ক্রিস দেখে তার স্ত্রী জেসিকা তার পাশে নেই, তাই সে জেসিকাকে ডাকতে শুরু করে। ঠিক তখনই কিছু সশস্ত্র লোকজন তার উপর হামলা চালায়। ক্রিস একা হাতেই তাদের হাড়গোড় ভাঙতে শুরু করে, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় সেখানে থাকা একজন গুন্ডা তাকে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দিয়ে দেয়, আর ক্রিস অজ্ঞান হয়ে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে, ক্রিস নিজেকে আবিষ্কার করে একটা অন্ধকার ঘরে। তার হাত পা এমন ভাবে বাঁধা যে সে একটুও নড়তে পারছিল না। তখন সেখানে অ্যালেক্স নামের একটা লোক এসে নিজের পরিচয় দেয়। সে জানতে চায় কেনিয়াতে বন্দীদের খবর তাকে কে দিয়েছিল, কিন্তু ক্রিস সেটা বলতে রাজি হয় না। আর অ্যালেক্স তখন তার স্ত্রীকে সেখানে নিয়ে আসে। সে তার মাথায় একটা প্রেসার গান ঠেকিয়ে আবার একই প্রশ্ন করে, কিন্তু সত্যি বলতে ক্রিস তো কিছুই জানতো না। সে বলে, আমার কাজ ছিল শুধু অর্ডার ফলো করা, আমি এসবের কিছুই জানি না। কিন্তু অ্যালেক্সের এই উত্তর একদমই পছন্দ হয় না, আর এরপর সে যা করলো সেটা দেখে ক্রিসের পায়ের তলা থেকে তার মাটি সরে যায়। অ্যালেক্স জুলিয়াকে ক্রিসের চোখের সামনে নির্মমভাবে খুন করে, আর স্ত্রীর এই মৃত্যু ক্রিসকে পুরোপুরি স্তব্ধ করে দেয়। সে তখন চিৎকার করে বলে, আমাকেও মেরে ফেল, তা না হলে তোর কপালে আর দ্বিতীয় সুযোগ থাকবে না। আর এই কথা শুনে অ্যালেক্স তো কোনো ঝুঁকি নেয় না, সে সাথে সাথেই ক্রিসকে গুলি করে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ক্রিস একটা অত্যন্ত হাইটেক ভেন্টিলেটরের ভিতর শুয়ে আছে। ভাবছেন সে মারা গেছে? না, কোনোভাবে সে বেঁচে আছে। জ্ঞান ফিরতেই সে টলতে টলতে নিচে পড়ে যায়। সে চিৎকার করে জানতে চায় সে কোথায় আছে। তখন একটা মেয়ে এসে তাকে ধরে ল্যাবে নিয়ে যায়। সেখানে ডক্টর মাইক তাকে বলে, তুমি এখন আরএসটি ফ্যাসিলিটিতে আছো, আর এখানে আমরা মানুষের উপর নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে নতুন জীবন দেই। ক্রিস জানতে চায় তার সাথে কি ঘটেছিল, কারণ সে তার অতীতের কিছুই মনে করতে পারছে না। কিন্তু সত্যটা জানানোর আগে মাইক তখন তার কাছে তার নাম, পদবি আর সিরিয়াল নাম্বার জিজ্ঞেস করে, কিন্তু ক্রিস অনেক চেষ্টা করেও কিছুই মনে করতে পারছিল না। তখন মাইক তাকে বলে, ইউএস মিলিটারি তোমার বডিটা আমাদেরকে দান করেছে, আমরা যদি তোমাকে এখানে না নিয়ে আসতাম তাহলে হয়তো তুমি কোনো কবরস্থানের মাটির নিচে শুয়ে থাকতে। ক্রিস নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সে বলে, আমি জানি আমি আহত হয়েছিলাম, কিন্তু মরার মতো অবস্থা তো ছিল না, তাহলে এটা কিভাবে হলো? আসলে ক্রিস ভাবছিল বাড়িতে নিশ্চয়ই তার জন্য কেউ অপেক্ষা করছে, আর তাই সে তার বাড়িতে ফিরতে চাচ্ছিল। কিন্তু মাইকের অ্যাসিস্ট্যান্ট লিসা তখন তাকে বলে যে ইউএস মিলিটারি কেবল তাদের বডি দান করে যাদের পরিচয় জানার মতো কেউ থাকে না, তার মানে এই পৃথিবীতে ক্রিসের কোনো পরিবারই নেই। ডক্টর তখন তাকে বলে, তুমি প্রথম মানুষ যাকে আমরা এমন এক জীবন দিতে পেরেছি। নিজের এই সাফল্যের প্রমাণ দেওয়ার জন্য মাইক হঠাৎ করেই ক্রিসের হাতে একটা ছুরি ঢুকিয়ে দেয়, আর এরপর যা ঘটে সেটা দেখে ক্রিস তো বটেই, আপনার চোখও কপালে উঠবে। ক্রিসের হাত থেকে লাল রক্ত বের হওয়ার বদলে কালো রঙের কিছু কণা বের হতে শুরু করে, আর ওই ক্ষত স্থানটা যখন মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাওয়া হয়, ক্রিস দেখে লাল লাল ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানো পার্টিকেল তার শরীরের ভিতর ঘুরছে, আর চোখের পলকে তার ক্ষতটা সারিয়ে তুলছে। মাইক এই অদ্ভুত জিনিসগুলোর নাম দিয়েছিল ন্যানোটাইটস, আর এগুলোর বিশেষত্ব হলো ক্ষত যতই বড় হোক না কেন এরা মুহূর্তের মধ্যেই ড্যামেজ টিস্যু মেরামত করে ফেলতো। জোস একটা টেকনোলজি, তাই না? এমনটা বাস্তবে হলেও অনেক ভালো হতো। যাই হোক, মাইক তখন তাকে একটা ইঁদুর দেখায় যার ন্যানোটাইটস গুলো জলজল করছিল। মাইক তখন বলে, এই ন্যানোটাইটস গুলো ক্যান্সারের সাথে লড়াই করে ইঁদুরটাকে বাঁচিয়ে রেখেছে, এভাবেই তারা নাকি অনেক পশু পাখিকেও সুস্থ করেছে। মাইক নিজে তরুণ বয়সে একজন টেনিস চ্যাম্পিয়ন ছিল, কিন্তু ক্যান্সারের কারণে চিকিৎসকরা তার একটা হাত কেটে ফেলতে বাধ্য হয়। কিন্তু এতে মাইক দমে যায় না, সে বরং নিজের জন্য একটা রোবোটিক হাত তৈরি করে ফেলে, যেটা তার আসল হাতের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। এরপর সে
ক্রিসকে ল্যাবের অন্য মেম্বারদের সাথে পরিচয় করে দিতে শুরু করে। মাইক তাদের সবার শরীরেই তাদের প্রয়োজন মতো মডিফাই করেছিল। যেমন লিসা, তার শ্বাসনালীতে একটা ডিভাইস বসানো হয়েছিল যেটা তাকে যে কোনো পরিস্থিতিতেই শ্বাস নিতে সাহায্য করত। অন্যদিকে ছিল জেসন, যে ইরাকের একটা বোমা বিস্ফোরণে নিজের চোখ হারিয়েছিল। এখন তার বুকে হাজার হাজার ক্যামেরা লাগানো, যা দিয়ে সে এমন জিনিসও দেখতে পায় যা মানুষের সাধারণ চোখ দেখতে পায় না। এরপর ছিল লুক, যে আফগানিস্তানে নিজের 2 পায়ে হারিয়ে ফেলেছিল, কিন্তু মাইকের প্রযুক্তির কল্যাণে তারা এখন আগের থেকেও অনেক বেশি ভালো জীবন কাটাচ্ছে। মাইকের সব থেকে বড় আবিষ্কার ছিল ক্রিস, কারণ এই প্রথমবার সে কোনো মৃত মানুষকে জীবিত করে তুলেছিল। কিন্তু এত সবকিছু শোনার পর তবুও ক্রিসের নিজের মেমোরি কিছুই মনে পড়ছিল না। তাই সে কিছুটা একা সময় কাটানোর জন্য নিজের রুমে গিয়ে বসে। সে বারবার তার অতীতের কথা মনে করার চেষ্টা করছিল, কিন্তু তার চোখে কেবল কিছু অস্পষ্ট ছবি ভেসে উঠছিল। সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু দুঃস্বপ্নের কারণে তার ঘুম আসছিল না। মন শান্ত করার জন্য সে একটু ব্যায়াম করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখনই সে পাঞ্চিং ব্যাগে ঘুষি মারে, তার হাত পুরো ব্যাগটাই ফুটো করে অন্য পাশে চলে যায়। এরপর সে একটা কনক্রিটের পিলারে নিজের শক্তি পরীক্ষা করে। তার ন্যানোটাইটস গুলো সেকেন্ডের মধ্যেই তার ক্ষত সারিয়ে তুলছিল। সে যখন 100 কেজির একটা ডাম্বেল তুলতে গেল, তার মনে হচ্ছিল ওটা যেন একটা বাচ্চাদের খেলনা, একদম ওজনহীন। ক্রিস এসব ভাবছিল। এমন সময় সে দেখে লিসা পানির নিচে সাঁতার কাটছে। লিসা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এখনো ঘুমাওনি? ক্রিস তখন বলে সে দুঃস্বপ্ন দেখছে। লিসার কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগে, কারণ যার কোনো অতীত স্মৃতি মনে নেই সে দুঃস্বপ্ন কিভাবে দেখবে। লিসা ক্রিসের মনের অবস্থা বুঝতে পেরে তাকে একটা বারে নিয়ে যায়। তারা দুজনে একসাথে ড্রিঙ্কস করে যাতে ক্রিসের মনের অস্থিরতা একটু কমে। কিন্তু ঠিক তখনই স্পিকার থেকে একটা গান বাজতে শুরু করে। গানটা শোনা মাত্রই ক্রিসের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। আসলে এই গানটার সাথে তার অতীতের কিছু স্মৃতি জড়িত ছিল। ক্রিস আর তার ওয়াইফ প্রায়ই এই গানটাতে একসাথে ডান্স করত। আর তাই এবার আস্তে আস্তে ক্রিসের কিছু পুরাতন স্মৃতি মনে পড়তে শুরু করে, কিভাবে তার স্ত্রীকে তার সামনে নির্মমভাবে খুন করা হয়েছিল। আর সে এটাও মনে করতে পারে কে তাদেরকে খুন করেছিল। লিসা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ক্রিস থামার পাত্র না। সে খুনিদের খোঁজ করতে বেরিয়ে পড়ে। আর মাইক তখন তাকে আটকানোর চেষ্টা করে বলে, তুমি কোথায় যাচ্ছ? এখনই ফিরে এসো। কিন্তু ক্রিসের এখনো কিছু হিসাব চুকানো বাকি ছিল। সে মাইকের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এরপর জেসিকাকে যে মেরেছে তার নাম মনে আসতেই ক্রিসের মস্তিষ্কের সব নিউরনগুলো সচল হয়ে ওঠে। মাইক যখন মনিটরে ক্রিসের ব্রেনের ভিজুয়ালগুলো দেখতে পাচ্ছিল, সে বুঝতে পারে অ্যালেক্স আসলে একজন বিপজ্জনক ভয়ঙ্কর জঙ্গি, যে অনেক নিরীহ মানুষদেরকে মেরে ফেলেছিল। এদিকে ক্রিসের শরীরের ন্যানোটাইটস গুলো তাকে পুরো বিশ্বের ইন্টারনেটের সাথে যুক্ত করে দেয়। ক্রিস তখন ইন্টারপোলের সব সিক্রেট ফাইল হ্যাক করে ফেলে, আর ইন্টারপোলে ক্রিমিনাল ডাটাবেস ঘেটে অ্যালেক্সের অবস্থান বের করে। সে জানতে পারে তার স্ত্রীর হত্যাকারী অ্যালেক্স এখন হাঙ্গেরিতে লুকিয়ে আছে। মাইক তখন তাকে জিজ্ঞেস করে, পাসপোর্ট আর ভিসা ছাড়া তুমি ওখানে কিভাবে যাবে? কিন্তু ক্রিসের কাছে এই সমস্যার সমাধান ছিল। সে পাশের একটা বিমানের ম্যানুয়াল তুলে নিয়ে জাস্ট ফাইলটা রিডিং পড়ে। ভাবুন তো একবার, যেই বিমান চালাতে পাইলটদের বছরের পর বছর ট্রেনিং নিতে হয়, ক্রিস মাত্র 2 মিনিটেই সেই ম্যানুয়াল পড়ে বিমান চালানো শিখে ফেলেছে। এমন সিস্টেম বাস্তবে থাকলে পরীক্ষা ক্র্যাক করা খুবই সহজ হয়ে পড়তো। যাই হোক, আমরা অন্যদিকে অ্যালেক্সকে দেখতে পাই, যে কিনা খুবই ভয়ে ছিল। সে কোনোভাবে খবর পেয়েছিল যে তাকে কেউ মারতে আসছে, তাই সে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। ক্রিস পুরো জিপিএস সিস্টেমটা স্ক্যান করে তাকে খুব সহজেই ট্র্যাক করতে থাকে। সে মোট 9000 গাড়ি স্ক্যান করে অবশেষে 5টা গাড়ির একটা কনভয় খুঁজে পায়, আর এগুলোর একটাতেই অ্যালেক্স ছিল। তারা যখন একটা টানেলের মধ্যে দিয়ে বর্ডার পার হতে যাচ্ছিল, হঠাৎ টানেলের সব লাইট বন্ধ হয়ে যায়। অ্যালেক্সের বডিগার্ডরা দেখতে গেল কি হয়েছে, কিন্তু তখনই তারা দেখে একটা ট্রাক ঝড়ের গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই ক্রিস ট্রাকটা নিয়ে সোজাসুজি তাদের গাড়ির উপর আছড়ে পড়ে। ট্রাকটা উল্টে গিয়ে টানেলের রাস্তা পুরোপুরি ব্লক করে দেয়। তারা গাড়ি থামিয়ে দেখতে গেল ট্রাকের ড্রাইভার সিটে কেউ আছে কিনা, কিন্তু ড্রাইভারের সিট ছিল একদম ফাঁকা। তারা যখন ড্রাইভারকে খুঁজছিল, ক্রিস হঠাৎ করে তাদের সামনে চলে আসে আর অবিরাম গুলি চালাতে শুরু করে। কিন্তু ভাগ্য ভালো যে অ্যালেক্সের গাড়িটা বুলেট প্রুফ ছিল, তাই তার কিছুই হয় না। তখন অ্যালেক্সের সঙ্গীরা ক্রিসকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে আর তাকে ঝাঁঝরা করে দেয়। অ্যালেক্স তার ড্রাইভারকে গাড়িটা স্টার্ট করে সেখান থেকে পালাতে বলে, কিন্তু ক্রিস আগেই গাড়ির বনেটে ঘুষি মেরে ইঞ্জিনটা নষ্ট করে দিয়েছিল, যার ফলে তার গাড়িটা স্টার্ট হচ্ছিল না। সবাই ভাবছিল ক্রিস মারা গেছে, কিন্তু তারা কাছে আসতেই ক্রিস আবারও তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। চোখের পলকে এসে সবাইকে এক এক করে মারতে শুরু করে, যা দেখে অ্যালেক্সের হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। সে তার এক বন্ধুকে ফোন করে সাহায্য চায়, কিন্তু সেও বলে তাকে এই মুহূর্তে কেউ সাহায্য করতে পারবে না। এদিকে লড়াইয়ের সময় ক্রিস অনেক আঘাত পেয়েছিল, কিন্তু তার শরীরের ন্যানোটাইটস গুলো মুহূর্তের মধ্যেই তার সবকিছু ঠিক করে দিচ্ছিল। এক পর্যায়ে ন্যানোটাইটস এর অতিরিক্ত শক্তি ব্যবহারের কারণে সেগুলো জ্বলজ্বল করে জ্বলতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে থাকা একজন গুন্ডা ক্রিসের দিকে একটা গ্রেনেড ছুড়ে মারে, যার বিস্ফোরণের ফলে ক্রিস দূরে ছিটকে গিয়ে পড়ে। তারা ভাবছিল এই যাত্রায় হয়তো ক্রিস মারা গেছে, কিন্তু সে আবার উঠে দাঁড়ায়। তারা ক্রিসের বুকে একের পর এক গুলি করতে শুরু করে, কিন্তু এই গুলির কোনো প্রভাবই তার উপর পড়ছিল না। ক্রিসের মুখে ভয়ের কোনো রেখাই ছিল না। তার একটাই লক্ষ্য, তার স্ত্রীর খুনিকে যে করেই হোক সে মেরেই ফেলবে। এদিকে অ্যালেক্সের বডিগার্ড তখন তাকে বলে এই গাড়িটা বুলেট প্রুফ, তাই ক্রিস ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু ক্রিসের মাথায় অন্য প্ল্যান ছিল। সে তখন সেখানে থাকা একজন গুন্ডাকে ধরে গ্রেনেড সহ তাকে গাড়ির জানালায় চেপে ধরে। বিকট বিস্ফোরণে বুলেট প্রুফ গ্লাসগুলো ভেঙে চুরমার হয়ে যায়। ক্রিস যখন অ্যালেক্সকে মারতে যাবে, তখন সেখানে থাকা আরেক গার্ড সোজা ক্রিসের মুখে গুলি করে বসে, আর এর ফলে তার একপাশে চোয়াল সহ
সহ চেহারা ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু সেই ন্যানোটাইডস গুলো সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যায় আর তারা জাদুর মতো তার পুরো চোয়াল আবারও জোড়া লাগাতে শুরু করে। ক্রিস তখন গার্ডটাকে মেরে ফেলে। এখন শুধু অ্যালেক্স বেঁচে আছে। সে কাঁদতে কাঁদতে অনুরোধ করে বলে, দয়া করে আমাকে মেরো না, মাইক তোমাকে আমার সম্পর্কে যা বলেছে সব মিথ্যা। কিন্তু দেখা যায় ততক্ষণে ক্রিসের সেই পাশের কান এখনো ঠিক হয়নি। সে অ্যালেক্সের কোনো কথাই শুনতে পায় না আর তাকে গুলি করে মেরে ফেলে। তার প্রতিশোধ পূর্ণ হয় আর প্রতিশোধ পূরণ করে ক্রিস যখন তার দলের কাছে ফিরে আসে, তারা দেখে তার ন্যানোটাইডসের শক্তিগুলো কমে গেছে। ক্রিস তখন লিসাকে বলে, আমি আমার স্ত্রীর খুনিকে দেখেছি, তার চোখে মৃত্যুর ভয় ছিল, কিন্তু তাকে মেরেও আমার মনে শান্তি ফিরছে না, কারণ জেসিকা তো আর কোনোদিন ফিরবে না। এরপর প্রমাণ নষ্ট করার জন্য তারা ক্রিসের গাড়িটা পুড়িয়ে দেয় আর তাকে আবারও চার্জ করার জন্য আরএসটি ফ্যাসিলিটিতে ফিরিয়ে নিয়ে আসে। এরপর ক্রিস যখন তার ন্যানোটাইডস গুলোকে চার্জ করার জন্য রেডি হচ্ছিল, তখন লুক তার কাছে আসে। ক্রিস তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কিন্তু তখনই লুক ক্রিসের মোটর কন্ট্রোল ফাংশন ডিঅ্যাক্টিভেট করে দেয়। এখন ক্রিসের নিজের শরীরের উপরে কোনো নিয়ন্ত্রণই নেই। লুক তখন শয়তানের মতো হাসি এসে বলে, তুমি সত্যিই ভেবেছিলে তোমার স্ত্রী মারা গেছে? তুমি আসলে আমাদের উদ্দেশ্য হাসিল করার একটা খুঁটি মাত্র। এই কথা শুনে ক্রিসের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। লুক তার এই অবস্থা দেখে খুব মজা নিচ্ছিল। সে বলে, আমরা তোমার ভেতরে শুধু ঘৃণা ভরে দেব, এরপর আমাদের পরবর্তী টার্গেটের নাম বলবো আর জাস্ট একটা বোতাম চেপে দেব। ক্রিস তখন বুঝতে পারে এরা তাকে ব্যবহার করছে, কিন্তু সে কিছু করার আগেই লুক আরেকটা বাটন চেপে তার সমস্ত স্মৃতি আবারও মুছে ফেলে। এরপর তার শরীর থেকে পুরনো ন্যানাইটস গুলো বের করে আবারও নতুন করে ন্যানাইটস ইনজেক্ট করা হয়। এবার আমরা ডক্টর মাইককে দেখতে পাই, কিন্তু এবার তার গলার স্বর আর আচরণ একেবারেই ভিন্ন ছিল। তারা কম্পিউটার গ্রাফিক্স এর সাহায্যে ক্রিসের জন্য একটা নতুন মেমোরি তৈরি করছিল। প্রতিটা দৃশ্য এমন ভাবে সাজানো হয় যেন ক্রিসের মনে হয় এটাই তার আসল স্মৃতি। কিন্তু আসল সত্যিটা কি জানেন? মাইক নিজেই তার শত্রুদেরকে মারার জন্য এই পুরো প্ল্যানটা করেছে। সে প্রত্যেকবার কম্পিউটারে জেসিকার খুনির মুখটা বদলে তার পরবর্তী টার্গেটের মুখ বসিয়ে দেয়, আর এবারও সে অ্যালেক্সের মুখ সরিয়ে সেখানে তার নতুন শত্রুর মুখ বসিয়ে দেয়। এভাবে ক্রিস যখনই জেগে ওঠে, তার মাথায় একটা নতুন খুনির মেমোরি ভেসে ওঠে আর এরপর সে তাকে মারতে চলে যায়। মাইকের শত্রুদের একটা লম্বা তালিকা ছিল যাদেরকে সে ক্রিসকে দিয়ে একে একে শেষ করাচ্ছিল। এদিকে মেমোরি তৈরি হওয়ার পর তারা সেটা ক্রিসের মাথার মধ্যেই প্লে করে। এদিকে লিসা বারবার এই নোংরা খেলা দেখে বিরক্ত হয়ে গিয়েছিল। সে মাইককে বলে, আমরা ওর সাথে এটা করতে পারি না, আমাদের মতো ওরও নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কিন্তু মাইক তাকে কথা দেয় এটাই শেষবার, এরপর আমরা এই প্রযুক্তিটা বাইরের বাজারে বিক্রি করে দেব আর যে বেশি টাকা দেবে আমরা তার জন্য হয়েই কাজ করব। অন্যদিকে সেই স্পেশাল চেম্বারে থাকা ক্রিস আবারও সেই একই স্মৃতির মধ্যে দিয়ে যায়। প্রথমে জঙ্গিদের হাত থেকে বন্দী উদ্ধার, তারপর বাড়ি ফেরা, এরপর স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া, আর অবশ্যই খুনিদের হাতে তার স্ত্রীর মৃত্যু। মানে এই একই চক্রটা বারবার ঘোরে। আর এরপর যখন ক্রিসের জ্ঞান ফেরে, তার কিছুই মনে থাকে না। ডক্টর মাইক তাকে আবারও সেই মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে এমন ভাবে অভিনয় করে যেন সে কিছুই জানে না। আর পরিকল্পনা অনুযায়ী লিসা তাকে আবারও বারে নিয়ে যায়। এরপর মিউজিক বাজে আর ক্রিসের স্মৃতি আবারও ফিরে আসে। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে ক্রিস। চলে আবারও তার নতুন টার্গেটকে মারার জন্য। এদিকে সে জানতোই না এই স্মৃতিগুলো মোটেও তার নিজের না। ক্রিস এবার ইংল্যান্ডে পৌঁছায় নিক নামের একটা লোককে মারতে। নিক যখন জানতে পারে এক আমেরিকান তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, সে তার লোকদেরকে অস্ত্র নেওয়ার নির্দেশ দেয়। মাইক আর তার হ্যাকার মনিটরে ক্রিসের প্রতিটা মুভমেন্টের উপর নজর রাখছিল। অন্যদিকে বাড়ির বাইরে আসতেই নিকের লোকেরা ক্রিসকে গুলি করে, কিন্তু ক্রিস এবার ফাইট না করে মরার নাটক করে যাতে সহজেই বাড়ির ভেতর ঢোকা যায়। এদিকে নিকের বেসমেন্টে এরিক নামের আরেকজন হ্যাকার গত কয়েক মাস ধরে বন্দী ছিল। নিক তাকে দিয়ে এমন একটা ডিভাইস তৈরি করা ছিল যা দিয়ে ন্যানাইটস গুলোকে অফ করে দেওয়া সম্ভব। এই হ্যাকার এরিক কোনো সাধারণ হ্যাকার ছিল না। সে এতটাই দক্ষ ছিল যে মাইকের লোকেরাও তার পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করত। নিকের লোকেরা তখন ক্রিসের লাশ ভেতরে নিয়ে আসে, আর ভেতরে আসতেই ক্রিস আবার উঠে সবাইকে মারতে শুরু করে। নিক যখন এরিককে বলে ডিভাইসটা চালু করতে, এরিক বলে এটা 100% হতে কয়েক মিনিট সময় লাগবে, চার্জ হলেই রিমোটের বাটন টিপতে হবে। অন্যদিকে মাইক যখন জানতে পারে তাদের কাছে ন্যানাইটস গুলোকে বন্ধ করার মতো ডিভাইস আছে, সে ক্রিসকে মিশন ফেলে ফিরে আসতে বলে। কিন্তু এদিকে স্ত্রীর মৃত্যুর বদলা নিতে ক্রিস ছিল ফুল জোশে, তাই সে মাইককে মিউট করে রেখেছিল, তাই সে তার কোনো অর্ডারই শুনতে পায়নি। ক্রিস যখন নিককে মারতে যায়, নিক তার প্রাণ ভিক্ষা চায় এবং মাইকের আসল রূপটা বলতে শুরু করে। কিন্তু ক্রিসের মনে তখন তীব্র ঘৃণা। সে কোনো কথা না শুনেই নিককে গুলি করে মেরে ফেলে। কাজ শেষ করে ক্রিস যখন ফিরছিল, ঠিক তখনই এরিক সেই ডিভাইসের বাটন প্রেস করে তার ন্যানাইটস গুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। মাইক যখন ক্রিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, এরিক তখন পুরো 2 মাইলের পাওয়ার সাপ্লাই কেটে দেয় যাতে মাইক কোনোভাবেই ক্রিসের সন্ধান না পায়। এরিক ক্রিসকে হাই ভোল্টেজ শক দিয়ে বাঁচানোর চেষ্টা করে। ক্রিসের জ্ঞান ফিরতেই সে এরিককে মারতে যায়, কিন্তু এরিক শান্ত গলায় বলে, আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বন্ধু, আমি জাস্ট তোমার মিশনটা শেষ হওয়ার অপেক্ষা করছিলাম, কারণ তোমাকে আটকাতে গেলে আমিও ওদের মতো লাশ হয়ে পড়ে থাকতাম। এদিকে ক্রিসের শরীরে থাকা সেই ন্যানাইটস গুলো ডিঅ্যাক্টিভেট হয়ে আবার অ্যাক্টিভেট হওয়ার কারণে ক্রিসের মাথায় কিছু পুরাতন মেমোরি ফিরে আসে, আর সে বলতে থাকে, আমি স্বপ্নে আমার স্ত্রীকে খুন হতে দেখি, কিন্তু প্রতিবারই খুনের মুখ আলাদা থাকে কেন? আর এই কথা শুনে এরিক তখন বিষয়টা বুঝতে পারে। সে বলে, তুমি যেটা সত্যি ভাবছো সেটা আসলে একটা বড় মিথ্যাও হতে পারে। তুমি কি কখনো তোমার স্ত্রীকে খোঁজার চেষ্টা করেছো? এই কথা শুনে ক্রিসের মনে হয় সে তো জেসিকাকে কখনো খোঁজার চেষ্টাও করেনি, হয়তো সে এখনো বেঁচে আছে। আর ক্রিস তখন সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু এরিক তখন তাকে
থামায়, কারণ ক্রিস যা করেছে এরপর এরিকও মাইকের জন্য একটা বড় হুমকি। আর তাই তারা যদি ক্রিসকে ধরে ফেলে তাহলে এরপর তার মাথায় ঢুকিয়ে দেবে যে এরিকই তার স্ত্রীকে খুন করেছে, আর ক্রিস তাকেই মারতে চলে আসবে। কিন্তু ক্রিস তখন তার শরীর থেকে কিছু ন্যানাইটসের স্যাম্পল এরিককে দেয় আর জিজ্ঞেস করে যে সে এগুলোকে রিপ্রোগ্রাম করতে পারবে কিনা, যাতে করে এরপর নিজের শরীরের উপরে শুধু ক্রিসের নিজেরই নিয়ন্ত্রণ থাকে। এরিক এতে রাজি হয়, আর অন্যদিকে ক্রিস রওনা দেয় জেসিকাকে খোঁজার জন্য। অন্যদিকে মাইক যখন ক্রিসের সন্ধান পাচ্ছিল না, সে লুক আর জেসনকে পাঠায় ক্রিসকে ধরে নিয়ে আসতে। ওদিকে ক্রিস তখন লন্ডনে তার পুরনো বাড়ির সামনে এসে পৌঁছায়, আর দরজায় নক করতেই তার সামনে এসে দাঁড়ায় জেসিকা। জেসিকা তাকে দেখে জড়িয়ে ধরে। ক্রিস তখন বলে, আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি জেসিকা, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম ফিরে আসবো। কিন্তু জেসিকা পিছিয়ে যায়। ক্রিস অবাক হয়ে দেখে জেসিকার একটা ছোট্ট মেয়েও আছে। জেসিকা তখন বলে, দয়া করে তুমি চলে যাও, আমার এখন নিজের একটা সংসার আছে। ক্রিসের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে জানতে পারে যে তাদের নাকি শেষ দেখা হয়েছিল 5 বছর আগে। জেসিকা তো মারা যায়নি, কিন্তু মাইক গত 5 বছর ধরে ক্রিসের স্মৃতি নিয়ে এমন ভাবে খেলছে আর তাকে কেবল একটা খুনি রোবট হিসেবেই ব্যবহার করছিল। ক্রিস কিছু না বলেই সেখান থেকে চলে আসে। সে যখন ফিরছিল হঠাৎ একটা দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা মারে। গাড়ি থেকে লুক নেমে এসে ক্রিসের দিকে একটা বিশেষ গুলি ছোড়ে, আর সেগুলো তার ন্যানোটাইটস গুলোকে জমিয়ে ফেলে। ক্রিস বুঝতে পারে এরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছে, তাই সে পালানোর চেষ্টা করে। লুকও তাকে ধাওয়া করে। জেসন তার ড্রোন দিয়ে ক্রিসকে ট্র্যাক করা শুরু করে। লুক যখন ক্রিসকে ধরতেই যাবে, ক্রিস একটা পুলিশ অফিসারের বন্দুককারী নিয়ে গুলি চালাতে শুরু করে। জেসন তার ড্রোন দিয়ে লুক একটা শর্টকাটের রাস্তা দেখায়। লুক ঠিক ক্রিসের সামনে এসে দাঁড়ায়, আর গুলি করতে গেলে ক্রিস তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই একটা ট্রাক এসে তাদেরকে ধাক্কা দেয়। এর ফলে লুকের পা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু এত বড় একটা অ্যাক্সিডেন্টে ক্রিসের একটা আঁচড়ও লাগে না। সে যখন লুককে শেষ করতেই যাবে, জেসন ক্রিসের শরীরে একটা ট্রান্সমিটার লাগিয়ে দেয়, যা সরাসরি ক্রিসকে তাদের সার্ভারের সাথে যুক্ত করে দেয়। আর কানেক্ট হতেই মাইক সিস্টেম থেকে ক্রিসের শরীরে থাকা ন্যানোটাইটস গুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয়। এরপর তাকে আবারও ল্যাবে ফিরিয়ে আনা হয়। ল্যাবে ফিরে মাইক লিসাকে নির্দেশ দেয় যে হ্যাকার এরিককে মেরে ফেলতে, কিন্তু লিসা আর এই নোংরা কাজ করতে চাচ্ছিল না, তাই সে সরাসরি নিষেধ করে দেয়। মাইক তখন রেগে গিয়ে লিসা সেই শ্বাসনালীর বিশেষ ডিভাইসটা বন্ধ করে দেয়, আর লিসা তার সামনেই অক্সিজেনের অভাবে ছটফট করতে থাকে। একদম শেষ মুহূর্তে মাইক আবারও ডিভাইসটা অন করে দেয়, আর তাকে হুমকি দেয় যে এর পরে যদি কোনো কথা না শোনে তাহলে এর পরের বার সে নিশ্চিত মারা যাবে। আর তাই লিসা বাধ্য হয়ে গার্ডদেরকে নিয়ে এরিককে মারতে চলে যায়। সে এরিককে অজ্ঞান করে দেয়, কিন্তু এবার সে দল বদল করে ফেলেছে। সে মাইকের গার্ডদেরকেই মেরে এরিককে বাঁচিয়ে নেয়। এদিকে মাইক ক্রিসের সাথে কথা বলছিল। সে ক্রিসের ব্রেইনে এমন একটা ভার্চুয়াল দুনিয়া তৈরি করে যা দেখতে হুবহু বাস্তবের মতো। মাইক তখন বলে, তুমি চাইলে এই সুন্দর দুনিয়ায় থাকতে পারো, বাইরের পৃথিবীতে তোমার কোনো প্রয়োজন নেই। কিন্তু ক্রিস এমন জীবন চায় না যেখানে সে অন্যের গোলাম হয়ে থাকবে। মাইক বুঝতে পারে ক্রিসকে এভাবে পটাতে পারবে না, তাকে আগের মতোই ব্যবহার করতে হবে। অন্যদিকে লিসা তখন মাইককে মিথ্যা বলে যে কেউ একজন এরিককে আগেই খবর দিয়ে দিয়েছিল, তাই সে পালিয়ে গেছে। আর মাইক বুঝতে পারছিল এরিক তার জন্য ভবিষ্যতে একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে, তাই সে এবার ক্রিসের মাথায় এরিকের মুখটাই সেট করে দেয় তাকে মারার জন্য। কিন্তু এরই মধ্যে লিসা এরিকের তৈরি করা একটা ভাইরাস ল্যাবের কম্পিউটারে আপলোড করে দেয়, যার ফলে এরিক পুরো সিস্টেমের কন্ট্রোল পেয়ে যায়। ক্রিস যখন মাইকের দেওয়া ভার্চুয়াল স্মৃতিতে হারিয়ে যাচ্ছিল, হঠাৎ সে তার সামনে লিসাকে দেখতে পায়। মাইক বুঝতে পারে তাদের ল্যাবের সিস্টেমে কেউ একজন এন্ট্রি করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরিক রিভার্স কোডিং এর মাধ্যমে ক্রিসের ফেক স্মৃতিগুলো একটা একটা করে মুছে দিতে শুরু করে, আর লিসা তখন ক্রিসের মেমোরির সাথে কানেক্ট হয়ে তাকে সব সত্যি কথা জানিয়ে দেয়। আর অবশেষে এরিকের কারণে ক্রিসের সব স্মৃতি মুছে যাওয়া বন্ধ হয়, আর আসল স্মৃতিগুলো ফিরে আসে। মাইক রেগে গিয়ে লিসার ডিভাইসটা আবারও বন্ধ করে দেয়, কিন্তু সে লিসাকে জীবিত দেখে অবাক হয়ে যায়, কারণ এরিক আগেই লিসার ডিভাইসে নিজের কন্ট্রোল নিয়ে তাকে মুক্ত করে দিয়েছিল। আর মাইক তখন তার গার্ডদেরকে আদেশ দেয় সবাইকে মেরে ফেলতে। লুক আর জেসন তখন তাদের অ্যাডভান্স বডি প্রোটোটাইপ পরে ক্রিসের সামনে এসে দাঁড়ায়। লুক তখন আবারও ব্যঙ্গ করে বলে, তোমার স্ত্রীকে ওই প্রেসার গান দিয়ে মারার বুদ্ধিটা কিন্তু আমারই ছিল। এই কথা শুনে ক্রিসের রাগ এবার 7 আসমানে চড়ে যায়। তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। লুক প্রোটোটাইপ পরে অনেক শক্তিশালী হয়েছিল, কিন্তু ক্রিসের রাগের সামনে সে টিকতেই পারছিল না। ক্রিস লুককে নিয়ে সোজাসুজি 100 তলা বিল্ডিং থেকে নিচে লাফ দেয়। বাতাসে পড়ার সময় জেসনও তাদের উপর হামলা করে। তারা দুজনে মিলে ক্রিসের ন্যানোবাইটস গুলো ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করছিল, কিন্তু ক্রিস লুককে লাথি মেরে সরিয়ে দেয়। আর সে প্রথমে জেসনকে বলে তার আর লুকের ম্যাটার থেকে দূরে থাকতে, কিন্তু জেসন তার কথা শোনে না, বরং সে আবারও ক্রিসের উপর হামলা করে। লুক ক্রিসকে এত জোরে আছড়ে ফেলে যে তারা ভাবছিল ক্রিস আর ফিরবে না, কিন্তু ক্রিস আবারও একটা অন্য এলিভেটর দিয়ে উপরে চলে আসে। আর সে এবার এমন জোরে তাদের উপর আছড়ে পড়ে যে সবাই এলিভেটর ছিঁড়ে নিচে পড়তে শুরু করে। লুক তার মেকানিক্যাল হাত দিয়ে নিজেকে কোনো মতে বাঁচাচ্ছিল, কিন্তু জেসন আর ক্রিস মৃত্যুর মুখে ঝুলছিল। জেসন লুকের কাছে সাহায্য চায়, কিন্তু লুক কি করলো জানেন? সে জেসনকে বাঁচানোর বদলে উল্টো লিফটের তার কেটে দিল, যাতে করে জেসনের সাথে ক্রিসও নিচে পড়ে যায়। জেসন নিচে পড়ে মারা গেল। লুক যখন ক্রিসের কেবলটাও কাটতে যাচ্ছিল, ক্রিস লাফ দিয়ে লুকের স্যুটটা চেপে ধরে, আর একই সাথে সে কাটা কেবলটা অন্য হাত দিয়ে ধরে লুককেও নিজের সাথে টেনে নিচে নামাচ্ছিল। পড়ার সময় ক্রিস লুকের সেই আপগ্রেডেড বডিগুলো টেনে ছিঁড়ে ফেলে, যার ফলে লুক তার সমস্ত শক্তি হারিয়ে নিচে পড়ে মারা যায়। এদিকে মাইক একটা গাড়িতে করে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই আকাশ থেকে লুকের ছিন্ন ভিন্ন মেকানিক্যাল
ম্যাজিক্যাল হাত এসে তার গাড়ির উপরে পড়ে আর এর ফলে তার গাড়িটা নষ্ট হয়ে যায়। ক্রিস তার সামনে এসে দাঁড়ায়। মাইকের চোখে তখন মৃত্যুর ভয় স্পষ্ট। মাইক তখন শেষ চেষ্টা হিসেবে একটা বাজুকা বের করে ক্রিসকে লক্ষ্য করে ফায়ার করে। ক্রিস খালি হাতেই সেই গ্রেনেডটা চেপে ধরে। এক ভয়ানক বিস্ফোরণ ঘটে, যার ফলে ক্রিসের শরীর থেকে সব ন্যানোটাইটস গুলো বাতাসে ছড়িয়ে যায়। অন্যদিকে এরিক মনিটরে দেখছিল ক্রিসের ন্যানোটাইটস এর লেভেল গুলো জিরোতে নেমে যাচ্ছিল, আর সে যদি এখন না থামে তাহলে তাকে আর বাঁচানো যাবে না। কিন্তু ক্রিসের ন্যানোটাইটস গুলো শেষবারের মতো তার শরীরগুলো জোড়া লাগাতে শুরু করে। মাইক দেখে ক্রিসের আর কোনো শক্তি অবশিষ্ট নেই, আর তাই সে আবারও গুলি করতে যায়। কিন্তু এবার ন্যানোটাইটস গুলো বাতাসে থাকা অবস্থাতেই গ্রেনেডটাকে খুলে ডিফিউজ করে ফেলে। মাইক হাসতে হাসতে বলে, তোমার ন্যানোটাইটস গুলো শেষ হয়ে গেছে ক্রিস, তুমি আর কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু ক্রিস তখন শান্ত গলায় বলে, তোমাকে মারার জন্য আমার আর এগুলোর প্রয়োজন নেই। এই বলে সে নিজের হাতে থাকা গ্রেনেডটা ছেড়ে দেয়, আর একটা প্রচন্ড বিস্ফোরণে মাইক আর ক্রিস দুজনেই সেখানে মারা যায়। সবকিছু দেখে মনে হচ্ছিল ক্রিস মনে হয় চিরদিনের জন্য হারিয়ে গেছে, কিন্তু না, গল্পের মোড় এখনো বাকি। কয়েক মাস পর আমরা দেখতে পাই ক্রিস আবারও চোখ মেলেছে। সে যখন জেগে ওঠে এরিক তো পুরোই অবাক। কিন্তু আনন্দের বিষয় হলো এবার ক্রিসের সবকিছুই মনে আছে। এরিক তাকে বলে যে ক্রিসের মৃত্যুর পর সে তার ন্যানোটাইটস গুলোতে কিছু জরুরি পরিবর্তন করেছে, যার ফলে এখন আর এগুলোকে ঘন ঘন চার্জ করতে হবে না। ক্রিস এরিককে ধন্যবাদ জানায়, কারণ সে তাকে একটা নতুন জীবন দিয়েছে। ক্রিস লিসাকে বলে মাইক যা করেছে তা পুরোপুরি ভুল ছিল, কিন্তু সে একটা সত্যি কথা বলেছিল। আমরা অতীতে কি ছিলাম তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে না। ক্রিস সিদ্ধান্ত নেয় যে সেই অতিমানবীয় শক্তি মানুষের ক্ষতি করতে নয়, বরং মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করবে। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। ক্রিসের জীবনের এই গল্প থেকে সব থেকে বড় শিক্ষাটা হলো আমাদের অতীত কখনোই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আমাদের জীবনেও হয়তো এমন সময় আসে যখন আমরা চরম প্রতারণা, কষ্ট বা ভুল পথে চালিত হওয়ার শিকার হই। পরিস্থিতি আমাদেরকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে মনে হয় আমরা যেন অন্যের হাতের পুতুল। কিন্তু যখনই আমরা সত্যিটা বুঝতে পারি তখনই নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নিজেদের হাতেই থাকে। তাই আমাদের জীবনেও মেধা, শক্তি বা ক্ষমতা যাই থাকুক না কেন, তার ব্যবহার যেন হয় পজিটিভ আর সৃজনশীল কোনো কাজে, ধ্বংস বা প্রতিশোধের জন্য নয়। নিজের জীবনের রিমোট কন্ট্রোল কখনো অন্যের হাতে তুলে দেবেন না। নিজের বিবেক দিয়ে ভালো মন্দের বিচার নিজেই করুন। আসুন অন্ধকারের জাল ছিন্ন করে ক্রিসের মতোই আমরাও আলোর পথে হাঁটি, নিজের শক্তিকে ভালো কাজে লাগাই এবং নিজের জীবনের গল্পটা আমরা নিজেরাই সুন্দর করে লিখি। এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ আহমেদ ভাই। তিনি বলেছিলেন, মিস্টার মুভি ম্যান, আফটার হিয়ারিং ইউর ফাইনাল মোটিভেশনাল ওয়ার্ডস, I just want to say one thing. One day, your past may come back to confront you in the most dreadful way. So best of luck. কমেন্ট পড়ে মনে হচ্ছে আপনি কোনোভাবে আমার সাথে রাগান্বিত। যাই হোক, আমার এই মুভির মোটিভেশনাল অংশটাও আপনার জন্যই ছিল, তাই দ্বিতীয়বার আবার ভালোভাবে শুনে নেবেন। এছাড়াও কমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ, আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।